আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি ফিনান্স ও ব্যাংকিংয়ের টাইপ ভিত্তিক বহু নির্বাচনী ক্লাসে। আমরা আজকের এই ক্লাসটিতে আলোচনা করব আমাদের ফিনান্স ও ব্যাংকিং বইয়ের ষষ্ঠ অধ্যায়ের নাম হচ্ছে মূলধনী আয় ব্যয় প্রাক্কলন। আমরা মূলধনী আয় ব্যয় প্রাক্কলনের টাইপ 3-তে আলোচনা করব। টাইপ 3-তে আমরা আলোচনা করব মূলধন বাজেটিংয়ের যেই প্রক্রিয়াগুলো রয়েছে সেই প্রক্রিয়া নিয়ে আমরা আলোচনা করব। আমাদের টাইপ 3-তে আমরা 34 থেকে 53 নম্বর সিরিয়ালের বহু নির্বাচনী প্রশ্নগুলো রেখেছি। আমরা অলমোস্ট এই 20টা বা 21টা বহু নির্বাচনী প্রশ্ন আলোচনা করব। চলে যাচ্ছি প্রশ্ন নাম্বার 34-এ। বলা আছে কি দেখো, অর্থের নগদ প্রবাহের সাথে জড়িত অর্থের নগদ প্রবাহ, দেখো অর্থের নগদ প্রবাহের সাথে জড়িত কোনটি? পণ্য ক্রয়, তারপরে হচ্ছে আমাদের পণ্য বিক্রয়, তারপরে হচ্ছে আমাদের বেতন পরিশোধ, তারপরে হচ্ছে আমাদের ঋণ গ্রহণ। কোনটার সাথে? অর্থের আন্তঃপ্রবাহে জড়িত, তাই না? দেখো নগদ প্রবাহ যেটাকে আমরা ক্যাশ ফ্লো বলি, এই নগদ প্রবাহ যেটাকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে ক্যাশ ফ্লো। আমার প্রতিষ্ঠানে কি পরিমাণের টাকা আসলো, কি পরিমাণের টাকা চলে গেল, এই যে প্রতিষ্ঠানের নগদ টাকা আসা যাওয়ার যে একটা প্রবাহ, এটাকে আমরা বলি নগদ প্রবাহ, তাই না? এই নগদ প্রবাহকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে নগদ আন্তঃপ্রবাহ, আরেকটা হচ্ছে নগদ বহিঃপ্রবাহ। এই একটা হচ্ছে নগদ আন্তঃপ্রবাহ, আরেকটা হচ্ছে নগদ বহিঃপ্রবাহ। নগদ আন্তঃপ্রবাহ মানে আমার ব্যবসা প্রতিষ্ঠানে টাকা আসতেছে, নগদ বহিঃপ্রবাহ মানে আমার প্রতিষ্ঠান থেকে টাকা চলে যাচ্ছে। তাহলে আন্তঃপ্রবাহ যেহেতু বলছে যে অর্থের আন্তঃপ্রবাহের সাথে জড়িত, তার মানে আমার কাছে টাকা আসতেছে, আমার কাছে টাকা আসবে আমি যদি পণ্যদ্রব্য বিক্রয় করি, এই পণ্যদ্রব্য বিক্রয় করার মাধ্যমেই কিন্তু আমার কাছে নগদ অর্থ আসে, তাই না? আচ্ছা, এরপরে দেখো কি বলেছে, চলতি খরচ কোনটি? 35 নম্বর প্রশ্ন, চলতি খরচ কোনটি? ভাইয়া একটু খেয়াল করব 35 নম্বর প্রশ্নে যে চলতি খরচ কোনটি, তাই না? দেখো আমার প্রতিষ্ঠান মূলত দুই ধরনের ব্যয় করে, একটা হচ্ছে চলতি ব্যয়, আরেকটা হচ্ছে স্থায়ী ব্যয়। একটা হচ্ছে চলতি ব্যয়, আরেকটা হচ্ছে স্থায়ী ব্যয়। তো কাঁচামাল ক্রয় এটা হচ্ছে আমার জন্য একটা চলতি ব্যয়, সম্পত্তি কেনা এটা হচ্ছে আমার জন্য একটা স্থায়ী ব্যয় বা দীর্ঘমেয়াদী ব্যয় যেটাকে আমরা বলি। তাহলে 35-এর উত্তর হচ্ছে ঘ। চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 36। 36-এ কি বলা আছে দেখি। 36-এর সাথে বলা আছে যে মুনাফার সাথে অবচয় যোগ করলে কি পাওয়া যাবে? মোট মুনাফার সাথে আমরা যদি অবচয়ের পরিমাণ যোগ করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে নগদ আন্তঃপ্রবাহ। নগদ আন্তঃপ্রবাহ। আয় থেকে ব্যয় বাদ দিলে কি পাওয়া যায়? আমরা যদি আয়ের পরিমাণ থেকে ব্যয়ের পরিমাণটা বাদ দিয়ে দেই তাহলে আমরা কি পাই? তাহলে আমরা পাই আসলে মোট মুনাফা। আমরা কি পাই ভাইয়া? আমরা পাই হচ্ছে মোট মুনাফা। নগদ আন্তঃপ্রবাহ ও নিট মুনাফার ব্যবধান থেকে নগদ আন্তঃপ্রবাহ এবং নিট মুনাফার ব্যবধান থেকে আমরা কি পাই? আমরা অবচয় পাই। কিভাবে? দেখো আমরা নগদ প্রবাহের সাথে আমরা যদি নিট মুনাফার সাথে এই নিট মুনাফার সাথে যদি আমরা অবচয়ের পরিমাণটা যোগ করে দিতাম, অবচয়ের পরিমাণ যদি যোগ করে দেই তাহলে আমরা পাই হচ্ছে নগদ আন্তঃপ্রবাহ। কি পাই? নগদ আন্তঃপ্রবাহ পাই, তাই না? তাহলে আমরা যদি বাদ দিয়ে দেই তাহলে কি পাবো? অবচয় পাবো, তাই না? জাস্ট এই সূত্রটা থেকেই এটা আসে আর কি। চলে যাব 39 নম্বর প্রশ্নে। 39 নম্বর প্রশ্নে কি বলেছে? বলেছে নিট মুনাফার সাথে কোনটি যোগ করলে নগদ আন্তঃপ্রবাহ পাওয়া যাবে? আমরা নিট মুনাফার সাথে যদি অবচয়ের পরিমাণটা যোগ করি তাহলে আমরা নগদ আন্তঃপ্রবাহ পাবো। 40 নম্বর প্রশ্নে বলেছে মোট মুনাফা থেকে কর বাদ দিলে কি পাওয়া যায়? আমার মোট মুনাফা থেকে আমরা যদি কর বা ট্যাক্সের পরিমাণটা বাদ দিয়ে দেই তাহলে আমাদের আসে হচ্ছে নিট মুনাফা। আমাদের সূত্রটা ছিল বিক্রয় যোগ চলতি খরচ, বিক্রয় বাদ চলতি খরচ বাদ স্থায়ী খরচ বাদ অবচয় সমান সমান আসে মোট মুনাফা। মোট মুনাফা থেকে অবচয় বাদ দিলে আমাদের আসবে হচ্ছে নিট মুনাফা। আচ্ছা, এরপরে আমরা চলে যাব হচ্ছে নিট মুনাফার পরে
চলে যাবো প্রশ্ন নাম্বার 41। 41-এ কি বলা আছে আমরা দেখি। 41 নম্বর প্রশ্নে বলেছে মোট মুনাফা থেকে তহবিল উৎসের খরচ ও নগদ প্রবাহকে কি বলে? মোট মুনাফা থেকে তহবিল উৎসের খরচ ও নগদ প্রবাহকে কি বলে? নগদ প্রবাহকে কি বলে? আমি যদি মোট মুনাফা থেকে কি করি, তহবিল উৎসের খরচ ও নগদ প্রবাহকে আমরা কি বলতে পারি? এখানে নিট মুনাফা বলতে পারি, তাই না? আচ্ছা, এরপরে দেখো কর পূর্ব মুনাফা থেকে কর বাদ দিলে কোনটি পাওয়া যায়? আমরা কর পূর্ব মুনাফা, এইটারই আরেকটা নাম হচ্ছে মোট মুনাফা। কর পূর্ব মুনাফার আরেক নাম কি? মোট মুনাফা। তো মোট মুনাফা থেকে আমরা কর বা ট্যাক্সের পরিমাণ বা আয়করের পরিমাণ যদি বাদ দিয়ে দেই তাহলে কি আসবে? তাহলে আমার আসবে হচ্ছে নিট মুনাফা। তাহলে আমার আসবে কি? আসবে হচ্ছে নিট মুনাফা। এরপরে দেখো 43-এ কি বলা আছে? বলা আছে নিচের কোনটির মাধ্যমে নগদ বহিঃপ্রবাহ ঘটে? নিচের কোনটির মাধ্যমে নগদ বহিঃপ্রবাহ ঘটে? কোনটার মাধ্যমে আমার টাকা প্রতিষ্ঠানের বাইরে চলে যায়? বাইরে তো চলে যায় না, অ্যাটলিস্ট হচ্ছে ক্যাশ থেকে টাকা কমে। অবচয় আসলে একটা আন্তঃলেনদেন। এখানে অবচয় উত্তর করাটা যে একদম 100% যৌক্তিক ব্যাপারটা এমন না, বাট যেহেতু অবচয় ছাড়া আর কোনো অপশন এখানে নাই, এই কারণে আমাদেরকে বাধ্য হয়ে এখানে অবচয়টা দেখাইতে হচ্ছে। অবচয়টাকে তুমি মোটামুটি একটা সঠিক উত্তর ধরতে পারো, বাট অবচয় একটা আন্তঃলেনদেন, এটার ফলে আসলে টাকার তেমন করে কোনো নগদ অর্থের খরচ হয় না, বা এই লেনদেনটা আসলে বাইরেও খুব একটা যায় না। বাট যেহেতু আমাকে উত্তর করতেই হবে, সেই হিসাবে আমরা এটার উত্তর করছি অবচয়। এরপর আমরা চলে যাব হচ্ছে প্রশ্ন নাম্বার 44-এ কি বলা আছে? বলা আছে বাট্টার হার প্রয়োজন হয় কেন? 44 নম্বর প্রশ্নে বাট্টার হার কেন প্রয়োজন হয়? এই বাট্টার হার প্রয়োজন হয় নগদ প্রবাহকে বর্তমান মূল্যে রূপান্তর করার জন্য। বর্তমান মূল্যকে নগদ মূল্যে রূপান্তর করার জন্য। 45-এ বলা আছে মূলধন বাজেটিং এর ক্ষেত্রে অফিস ভাড়াকে কোন ধরনের খরচ হিসাবে বিবেচনা করা হয়? কোন ধরনের খরচ হিসাবে বিবেচনা করা হয়? বিবেচনা করা হয় হচ্ছে আমাদের স্থায়ী খরচ হিসাবে। কি হিসাবে ভাইয়া? স্থায়ী খরচ হিসেবে, তাই না? আচ্ছা, এরপর দেখো 46 নম্বর প্রশ্নে কি বলেছে? বলেছে মোট মুনাফা থেকে কোনটি বিয়োগ করলে নিট মুনাফা পাওয়া যায়? খেয়াল করে দেখো, আমাদের যে পূর্ণাঙ্গ যে সূত্রটা ছিল এইরকম যে আমরা বিক্রয় থেকে আমরা বাদ দিতাম চলতি খরচ, বাদ দিতাম আমরা স্থায়ী খরচ, বাদ দিতাম আমরা অবচয়। এই কয়েকটা জিনিস বাদ দেওয়ার পর আমরা যা পাইতাম ওইটার নাম ছিল আমাদের মোট মুনাফা। মোট মুনাফা থেকে আমরা বাদ দিয়ে দিতাম কর হার বা আয়কর, যেটাই বলো না কেন, বাদ দিলে আমরা যেটা পাইতাম সেটার নাম হচ্ছে নিট মুনাফা। তার মানে আমরা যখন মোট মুনাফা থেকে নিট মুনাফা বের করতেছি, তখন কিন্তু আমাদেরকে আয়কর বা আমরা এটাকে ট্যাক্স বলতে পারি, বা আমরা এটাকে শুধু কর বলতে পারি, অথবা এটাকে আমরা কর হারও কিন্তু বলতে পারি, তাই না? এই জিনিসটা বাদ দিলে আমাদের কি বের হয়ে যায়? আমাদের বের হয়ে যায় হচ্ছে নিট মুনাফা। বিক্রয় থেকে কর সহ সব খরচ বাদ দিলে কি পাওয়া যায়? বিক্রয় থেকে আমরা বাদ দিই চলতি খরচ, স্থায়ী খরচ, অবচয়। তাহলে আমরা পাই হচ্ছে কি? মোট মুনাফা। মোট মুনাফা থেকে আমরা যদি কি বাদ দিয়ে দেই? করের পরিমাণ বাদ দিয়ে দেই, তাহলে পাই নিট মুনাফা। তাহলে ভাই আমাদের 47-এ কি বলছে? বিক্রয় থেকে কর সহ সব খরচ যদি আমরা বাদ দিয়ে দেই, তাহলে আমরা কি পাই? আমরা পাই হচ্ছে নিট মুনাফা। আমরা কি পাই ভাইয়া? আমরা পাই হচ্ছে নিট মুনাফা। এরপর দেখি 48 নম্বর প্রশ্নে কি বলা আছে? বলা আছে অর্থের বহিঃপ্রবাহের সাথে জড়িত, অর্থাৎ আমার কাছ থেকে টাকা চলে যায় এমন লেনদেন বা এমন ঘটনা কোনগুলা? দেখো, আমি যদি কাঁচামাল ক্রয় করি বা কাঁচামাল সংগ্রহ করি, নগদ টাকা চলে যায়। আমি যদি পরিচালন ব্যয় করি, আমার কাছ থেকে টাকা চলে যায়। সেবা প্রদানের ফলে আমার কাছে টাকা আসে, অর্থাৎ নগদ আন্তঃপ্রবাহ ঘটে। নগদ আন্তঃপ্রবাহ
প্রবাহ ঘটে, তাই না? উত্তর কি? উত্তর হচ্ছে 1 ও 2। 1 ও 2 কত নম্বরে? ক নম্বরে। তাহলে আমাদের প্রশ্নের উত্তর হচ্ছে ক। চলে যাব আমরা এর পরের প্রশ্নটায়। 48-এর পরে হচ্ছে আমাদের প্রশ্ন নাম্বার 49। 49 নাম্বার প্রশ্নে কি বলা আছে ভাইয়া? বলা আছে যে আয় ব্যয় প্রাক্কলনের পূর্বেই কোনটি নির্ধারণ করা গুরুত্বপূর্ণ? আয় ব্যয় নির্ধারণ করার, আয় ব্যয় প্রাক্কলনের পূর্বেই আমার বাট্টার হার বা সুদের হার বা ইন্টারেস্ট রেট কত, ওই জিনিসটা নির্ধারণ করাটা খুবই গুরুত্বপূর্ণ। নগদ আন্তঃপ্রবাহ থেকে মোট অবচয় বাদ দিলে, নগদ আন্তঃপ্রবাহ থেকে যদি আমরা অবচয়ের পরিমাণ বাদ দিই তাহলে আমরা কি পাই? নিট মুনাফা পাই। এটা কিভাবে পাই ভাইয়া? আমি আগেই বলেছিলাম যে আমরা এই নগদ আন্তঃপ্রবাহের সাথে আমরা যদি অবচয়ের পরিমাণ যোগ করি, সরি, নগদ আন্তঃপ্রবাহ বলি কেন, নিট মুনাফার সাথে এই নিট মুনাফা এটার সাথে যদি অবচয় আমরা যোগ করে দেই তাহলে আমরা পাই হচ্ছে নগদ আন্তঃপ্রবাহ, তাই না? আচ্ছা, তাহলে বাদ দিলে কি পাবো? নগদ প্রবাহ থেকে যদি আমরা অবচয়ের পরিমাণ বাদ দিই তাহলে আমরা নিট মুনাফা পাবো, তাই না? আচ্ছা, এর বলছে নগদ প্রবাহকে বর্তমান মূল্যে পরিণত করার জন্য প্রয়োজন। নগদ প্রবাহকে যদি আমি বর্তমান মূল্যে নির্ণয় করতে চাই তাহলে আমার আসলে বাট্টার হার এই জিনিসটা জানা দরকার। কি জানা দরকার? বাট্টার হার এই জিনিসটা আমার জানা দরকার। 52 নম্বর প্রশ্ন বলেছে নগদ প্রবাহ প্রাক্কলন এবং বাট্টার হার নির্ধারণের পর কোনটি নির্বাচন করা হয়? কোনটি নির্বাচন করা হয়? নগদ প্রবাহকে প্রাক্কলন করে এবং বাট্টার হার নির্ধারণ করার পরে আমরা আসলে মূলধন বাজেটিং করতে পারি, তাই না? মূলধন বাজেটিং নির্বাচন করতে হয়। একদম শেষ প্রশ্ন আমাদের টাইপ 3 বলা আছে মূলধন বাজেটিং প্রক্রিয়ার ধাপ কয়টি? মূলধন বাজেটিং প্রক্রিয়ার ধাপ হচ্ছে 3টি, তাই না? তাহলে ভাই দেখো আমরা কিন্তু টাইপ 3টা খুব সুন্দরভাবে আলোচনা করে ফেলেছি। আমরা ইনশাল্লাহ এর পরের ক্লাসে, পরের পর্বে টাইপ 4 গাণিতিক সমস্যা এবং সবচাইতে বেশি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের জন্য ওই টাইপটা আমরা আলোচনা করার চেষ্টা করব। তোমাদের সবাইকে টাইপ 4-এর ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার আজকের এই পর্বটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।